ফার্স্ট শুরু করব ক্লাস, সেটা হচ্ছে আমাদের ইডিমা। নামটা হয়তো অনেকেরই শোনা, ইডিমা। ম্যাডাম আমি একটা কথা বলবো। হ্যাঁ, ম্যাডাম বলুন বলুন। আমি আজই জয়েন করেছি অনলাইন ক্লাসে। আচ্ছা এবারে আচ্ছা। কতটা কতটা কি হয়েছে আমার তো জানা নেই। তা আমি আগের গুলো যতটা, যে আমার যেটা ক্লাস হয়েছিল লাস্ট অ্যানাটমি ফিজিওলজির, যেটা হচ্ছে সাইটোপ্লাজম, তারপর নিউক্লিয়ার মেমব্রেন, এইগুলো হয়েছিল। বডি অফ অর্গানিজম, এই ফাংশন এই পর্যন্ত হয়েছিল। স্কাল এইগুলো পর্যন্ত হয়েছিল, সেল স্কাল এই পর্যন্ত। হুম এবারে হুম। এখানে কতটা এগিয়েছে তা তো আমি জানি না। এবার আমাকে যদি 40 ব্যাচের যদি আমাকে সিলেবাস এবং সেই মতো সবকিছু দেওয়া হয়, তাহলে আমি এক্সামটা আজকে সেই মতো দিতে আমার পারবো। ক্লাস কি আপনার প্রথম? আমার ক্লাস কি হ্যাঁ আপনার হ্যাঁ ম্যাডাম। প্রথম? হ্যাঁ ম্যাডাম, আজকে আমার প্রথম। আচ্ছা, আপনি আগে কি অফলাইন ক্লাস করতেন? হ্যাঁ, আমি আগে অফলাইন ক্লাস হতো, আমি 1 মাস অফলাইন কাজ করি, মানে ক্লাস করেছি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি একটু একটা কাজ করবেন, আপনি সৌমি ম্যামের সাথে একবার কথা বলে নেবেন এটা নিয়ে, কারণ উনি তো ম্যাডাম পুরো কি ব্যাপারটা হয়েছে মনিটর একটু, করেন, উনি ম্যাডাম দায়িত্ব একটু নেবেন। বলুন, ম্যাডাম কি হয়েছে একটু বলুন আমাকে। হ্যাঁ, ওই সুরজিৎ বাবু কিছু একটা বলছিলেন। সুরজিৎ বাবু বলুন, ম্যাম আছেন। বলুন বলুন। ম্যাডাম আমি 1 মাস অফলাইন ক্লাস করেছি, তারপর আমি আচ্ছা অনলাইনে চলে এসেছি। আচ্ছা। অনলাইনে ফলে কি যে এবার কতটা ক্লাস হয়েছে, আমার তো 40 ব্যাচ, কতটা হুম। ক্লাস হয়েছে না হয়েছে, কতটা কি হয়েছে আমার কিছুই জানি না। এবার ব্যাপার হচ্ছে কি, আচ্ছা। এবার সামনে যখন এক্সাম, এবং হুম। আমার কি সিলেবাস কি নোটস, এগুলো আমার কাছে কিচ্ছু আপনি নেই। আপনি কি আদি সপ্তগ্রাম ব্যাচ থেকে দিচ্ছেন? হ্যাঁ, আজ চট্টগ্রাম ব্যাচ থেকে দিচ্ছি। ঠিক আছে, একটা কাজ করুন, আপনি আজকে ম্যাডামের ক্লাসটা করে নিন, ক্লাস হওয়ার পর আমার নাম্বারে আপনি একবার ফোন করে নেবেন। আমার নাম্বারটা নোট করে নিন, 700 এক মিনিট স্যার, 1 মিনিট ম্যাডাম। 700 183 183 6919। 6919। আপনি আপাতত আজকে ক্লাসটা করে নিন, তারপরে আপনি আমাকে ক্লাস হয়ে গেলে ফোন করে নিন। আফটার ক্লাস আপনাকে ফোন করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, তাহলে আজকে আমাদের প্যাথোলজির 3টে টপিক আমরা কভার করেছি। প্যাথোলজি ক্লাসের আমাদের অ্যানিমিয়া হয়েছে, আমাদের জন্ডিস হয়েছে, আমাদের ইএসআর হয়েছে। আজকে প্যাথোলজির আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইডিমা। আচ্ছা, ইডিমা ফার্স্ট। আমি আজকের এই যে টপিকটা পড়াবো, আমি গত ক্লাসে একটা বইয়ের রেফারেন্স বলেছিলাম, এসপি মাইথি। আমি চেষ্টা করব আজকের এই চ্যাপ্টারটা, ইডিমা চ্যাপ্টারটা, আমি বইয়ের বুকসের ছবি তুলে আমি সৌমি ম্যামকে দিয়ে দেবো, ম্যাম আপনাদের গ্রুপে দিয়ে দেবে। তো আজকে আমি এই টপিকটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে ইডিমা মানে হচ্ছে খুব সহজ ভাবে, মানে মেডিকেল ডেফিনেশনে যাবার আগে খুব সহজ কথায় যেটা আমরা বুঝি, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড। অ্যাকুমুলেশন অফ ফ্লুইড মানে আমাদের বডির কোনো একটা ইন্টারস্টিশিয়াল টিস্যু স্পেসেতে ফ্লুইড জমা। বাংলায় আমরা বলি জল জমা, অ্যাকচুয়ালি মেডিকেলে তো জল জমা বলে ওইভাবে হয় না, একটা অ্যাকুমুলেশন অফ ফ্লুইড। এবার এই ফ্লুইড অ্যাকুমুলেশনের অনেকগুলো কারণ হয়, অনেক টাইপ হয়, যেখান থেকে আমরা ইন্ডিকেশন পাই, মানে কোথায় ফ্লুইডটা অ্যাকুমুলেট হয়েছে তার উপর বেস করে আমরা অ্যাজিউম করতে পারি যে পেশেন্টের কোন ফাংশনটা খারাপের দিকে যেতে পারে, বা বডির কোন অর্গ্যানটা তার কাজ করছে না, তার মেকানিজম কম আছে। সেগুলো সম্পর্কে আজকে সব আলোচনা করব। ফার্স্ট, মেডিকেল ডেফিনেশনে ইডিমা বলতে যেটা বোঝায়, it is defined as accumulation of abnormal and excessive fluid in the intercellular space, যেটা অস্বাভাবিক, abnormal and আমাদের excessive, extra fluid জমছে আমাদের কোনো একটা ইন্টারসেলুলার স্পেসেতে। ইভেন a serous like sac, পেরিকার্ডিয়াল স্ল্যাক, প্লুরাল স্ল্যাক, সেটা হার্টে হতে পারে, সেটা আমাদের আমাদের বিভিন্ন টিস্যুতে হতে পারে, আমাদের পায়ে হতে পারে, মুখে হতে পারে।
আমাদের বডির অল ওভার পার্টস এর যে কোনো জায়গায় যদি অ্যাবনর্মালি কোথাও ফ্লুইড অ্যাকুমুলেশন হয় সেটাকে আমরা বলবো ইডিমা। তাহলে একটা পেশেন্ট এলো, এসে দেখলাম তার পা ফুলে গেছে, পা ফুলে দেখলাম, আমরা প্রেস করলাম সেই জায়গাটা, একটা দিয়ে প্রেস করলে সেই জায়গাটা একটা গর্তের মতো হয়ে বসে যাচ্ছে, তার মানে সেই পেশেন্টটার ইডিমা আছে। এই ইডিমা আমাদের পায়ে বডির যে কোনো জায়গায় হতে পারে। এবার এই ইডিমার ক্লাসিফিকেশনে আসি, কত রকমের আমাদের ইডিমা হয়, ইডিমার কি কারণ। ম্যাম ডেফিনেশনটা একটু বলে দেবেন, হ্যাঁ আমরা তাহলে লিখে নেবো। হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো। আমি আমি যে বই থেকে পড়াচ্ছি আমি সেটার পিডিএফ বা ছবি আমি পাঠিয়ে দেবো, ম্যামকে দিয়ে দেবে আচ্ছা আচ্ছা। আপনাদেরকে। ঠিক আছে? হ্যাঁ। ম্যাম আমি ইডিমা, হুম ইডিমা, হুম। লিম্ফোডিমা, এই যে জিনিসগুলো হয় এর জন্য একটা স্টকিং ব্যবহার করতে হয় না? যেটা স্টকিংটা পড়লে ইডিমাটা এ হয়, মানে ইনসাফিসিয়েন্ট যে ব্লাড সার্কুলেশনটা হয়, তার জন্য যে প্রবলেমটা, তার জন্য ওই স্টকিংটা ব্যবহার করতে হয়। এক ধরনের মোজা ব্যবহার ইডিমা, করতে হয় না? ইডিমার অনেক রকম ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টটা আপনাদের ট্রিটমেন্ট সাথে পড়ানো হবে। ঠিক আছে? এখন ডিজিজ গুলো সম্পর্কে আমরা জানবো। প্যাথোলজি তো যেটা টপিক আমাদের, সেই ধরনের টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো, আবার ডিজিজটা ডিজিজ পার্টিতে যাবে, মানে আমাদের ট্রিটমেন্টটা। আচ্ছা, এবার ইডিমার টাইপে এবার যাই আমি। ইডিমার ক্লাসিফিকেশন অনুযায়ী ইডিমাকে আমরা 3টে টাইপে ভাগ করি। আপনারা এখন মন দিয়ে ব্যাপারটা বুঝুন, আমি বইয়ের নোট দিয়ে দেবো। একটা হচ্ছে লোকাল ইডিমা, একটা হচ্ছে জেনারেলাইজড ইডিমা, আর একটা হচ্ছে স্পেশাল ইডিমা। কি নাম বললাম? একটা হচ্ছে লোকাল ইডিমা, একটা হচ্ছে জেনারেলাইজড ইডিমা, আর একটা হচ্ছে স্পেশাল ইডিমা। তার মানে লোকাল ইডিমার আবার 3টে টাইপ হয়, মানে লোকালি কোথাও ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে তার উপর বেস করে ওই পার্টটাকে আমরা বলছি লোকাল ইডিমা। লোকাল ইডিমার যে টাইপ গুলো হয় সেগুলো একটা হচ্ছে ইনফ্লামেটারি ইডিমা, লিমফ্যাটিক ইডিমা, অ্যালার্জিক ইডিমা। লোকাল এবং অ্যাকিউট টেম্পোরারি ক্রস, মানে যার কোনো প্যাথোলজিক্যাল বিশাল কিছু চেঞ্জ বডিতে হয়নি, কিছু সাময়িক অ্যাকিউট কজের জন্য তার ইডিমাটা ডেভেলপ করেছে, ক্রনিক কোনো ব্যাপার নয়। ইনফ্লামেটারি ইডিমা, লিমফ্যাটিক ইডিমা, অ্যালার্জিক ইডিমা। আচ্ছা, প্রথমে ইনফ্লামেটারি ইডিমাটা কি জিনিস? ইনফ্লামেটারি ইডিমা হচ্ছে যখন কোনো ক্যাপিলারি, ক্যাপিলারি মানে আমাদের যে ধমনী, আমাদের ব্লাড সার্কুলেট করে 3টে পার্ট দিয়ে, আমাদের আর্টারি, ভেন, ক্যাপিলারি। আর্টারি মানে আমাদের ধমনী, ভেন মানে আমাদের শিরা, এবং ক্যাপিলারিস মানে হচ্ছে আমাদের ধমনীর এন্ডিং পয়েন্ট থেকে বিভিন্ন শাখা প্রশাখার মতো আরো কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জালিকা বেরিয়েছে, যেটা আমাদের টিস্যুর মধ্যে যখন চেঞ্জ হয়, অক্সিজেনেটেড ব্লাড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডে রূপান্তর হয়, ওই চেঞ্জেসটা হয় ক্যাপিলারিস এর মধ্যে। তাহলে ক্যাপিলারিসও হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস এর একটা পার্ট। এই ক্যাপিলারিস এর মধ্যে যখন আমাদের পারমিয়াবিলিটি বা আমাদের ভেদ্যতা বলতে পারি, এইটার প্রসেসের যখন কোনো গন্ডগোল হয়, মানে প্রসেসটা যখন প্রপারলি হয় না, তখন ওই ইন্টারস্টিশিয়াল টিস্যু স্পেস গুলো ফুলে ওঠে, তখন হয় আমাদের ইনফ্লামেটারি ইডিমা। ইনফ্লামেশন মানে, ইনফ্লামেশনের বাংলা হচ্ছে প্রদাহ, সেলগুলোর একটা প্রদাহ তৈরি হচ্ছে ওই জায়গায়। এটা একটা কাইন্ড অফ লোকাল ইডিমা, একটা সাডেন কজের জন্য হয়েছে, হতে পারে ওই জায়গাটায় একটা বড় আঘাত লেগেছে, পেশেন্টের কোনো একটা সমস্যা হয়েছিল, একটা বয়েল হয়েছিল, ওই জায়গার সেলগুলো অনেকটা ড্যামেজ হয়েছে, কোনোভাবে একটা ইনফ্লামেশনের জন্য যদি ওই ইডিমাটা তৈরি হয়, ওটাকে আমরা বলবো ইনফ্লামেটারি ইডিমা। সেকেন্ড হচ্ছে আমাদের লিমফ্যাটিক ইডিমা। লিমফ্যাটিক মানে আমাদের
ফিজিওলজিতে আমি কি পড়িয়েছিলাম, আমাদের ব্লাড চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার ছিল আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম। ব্লাড মানে হচ্ছে আমাদের যেটা রক্ত সংবহন, আর একটা ছিল কি আমাদের লাসিকা সংবহন। লিম্ফ, লিম্ফ মানে লাসিকা। লিম্ফ্যাটিক ইডিমা হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক ভেসেলস এর যদি কোনো অবস্ট্রাকশন হয়, রক্ত প্রবাহ হওয়ার জন্য, যেমন আমাদের রক্তের ভেসেলস আছে, মানে আমাদের আর্টারি ভেন ক্যাপিলারিস আছে, তেমনি লিম্ফ প্রবাহিত হওয়ার জন্য, লিম্ফ তরল বা লাসিকা তরল প্রবাহিত হওয়ার জন্য কিছু ভেসেলস থাকে। সেই ভেসেলস গুলোর যদি কোনো অবস্ট্রাকশন হয়, কোনো বাধা সৃষ্টি হয়, সেখানটা কি হয়, টিস্যু স্পেসে ইনফ্লামেশন তৈরি হয়, তখন ফ্লুইড অ্যাকুমুলেট হয়, সেই কন্ডিশনটাকে বলা হয় আমাদের লিম্ফ্যাটিক ইডিমা। তাহলে এগুলো লোকাল কোনো কন্ডিশন, অ্যাকিউট কজ। আরেকটা হচ্ছে অ্যালার্জিক ইডিমা। অ্যালার্জিক ইডিমাটাও খুব কমন একটা জিনিস। অনেক সময় দেখা যায় অ্যালার্জি হলে মানুষের চোখ মুখ ফুলে গেছে, হাত পা ফুলে গেছে, একটা ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে। যখন কি হয়, অ্যালার্জি হওয়া মানে কি, আমার বডিতে অলরেডি অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি অলওয়েজ চেষ্টা করছে অ্যান্টিজেনের এগেনস্টে, যেটা আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস আমাকে যেটা এফেক্ট করছে সেটার এগেনস্টে কাজ করার, যাতে বডিকে একটা ইমিউনিটি দিতে পারে। যখন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির রিয়াকশন তৈরি হয় বডির মধ্যে, তখন আমাদের তৈরি হয় অ্যালার্জিক ইডিমা। তাহলে এটা কমন কজ। এগুলো একটা সাডেন কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য হতে পারে, এটা আন্ডার ট্রিটমেন্ট আস্তে আস্তে, বা ট্রিটমেন্ট যদি কেউ নাও করায় আস্তে আস্তে এটা সাবসাইড করে যাবে। হয়তো তার সাফারিংটা হবে, ট্রিটমেন্ট না হলে আস্তে আস্তে এটা সাবসাইড করে যাবে। এমন নয় যে বডির মধ্যে এমন একটা বড় প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়ে গেল এবং সেটা কিছু সার্ভাইভই করতে পারলো না পেশেন্ট, সেটা না। বডির ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে এটাকে হিল আপ করবে। এইগুলো হচ্ছে আমাদের লোকাল ইডিমা। এবার আসি গুরুত্বপূর্ণ ইডিমা, যেটা হচ্ছে জেনারেলাইজড ইডিমা। জেনারেলাইজড ইডিমা হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ যখন বডিতে হচ্ছে, যার মানে যখন কোনো ডিজিজ কন্ডিশন আমাদের অ্যারাইজ করছে, সেটা হচ্ছে আমাদের জেনারেলাইজড ইডিমা। জেনারেলাইজড ইডিমার মধ্যে তিনটে পার্ট পড়ে, একটা হচ্ছে কার্ডিয়াক ইডিমা, রেনাল ইডিমা, আর একটা হচ্ছে নিউট্রিশনাল ইডিমা। কি নাম বললাম? কার্ডিয়াক, রেনাল, নিউট্রিশনাল। কার্ডিয়াক নামটা শুনে আমরা বুঝতে পারছি কার্ডিয়াক মানে হচ্ছে আমাদের হার্ট, হার্টের সাথে রিলেটেড পার্টটা হচ্ছে আমাদের কার্ডিয়াক। কার্ডিয়াক পার্ট যখন আমাদের কোনো কার্ডিয়াক ফেলিওরের দিকে যায় বডি, তার মানে আমাদের বডির স্পেশালি রাইট সাইডেড হার্ট ফেলিওর। আমাদের হার্টের যদি দুটো পার্ট আমরা ধরি, রাইট এবং লেফট, দুটো চেম্বার, চারটে চেম্বার, দুটো দুটো পার্টে বিভক্ত, রাইট সাইডেড লেফট সাইডেড। কি, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ ডান নিলয়, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, বাম অলিন্দ বাম নিলয়। যদি রাইট সাইডেড পার্ট কোনোভাবে ফেলিওরের দিকে যায়, সেটা চেম্বার হোক, আমাদের হার্টের কোনো আর্টারি হোক, ভেন হোক, করোনারি আর্টারি হোক, যে কোনো কাইন্ড অফ হার্টের রাইট সাইডেড পার্ট যদি এফেক্টেড হয় এবং হার্ট ফেলিওরের দিকে যায়, সেক্ষেত্রে আমাদের কার্ডিয়াক ইডিমা অ্যারাইজ করে। কার্ডিয়াক ইডিমা কিন্তু মূলত হয় আমাদের রাইট সাইডেড হার্ট ফেলিওরের জন্য। আচ্ছা, তবে রেনাল ইডিমা যেটা মোস্ট কমন, কার্ডিয়াক ইডিমার থেকেও মোস্ট কমন যেটা হয় রেনাল ইডিমা, যখন কিডনি ফাংশন প্রপার করতে পারে না আমাদের। আচ্ছা, একটু অডিওটা সুরজিৎ বাবু অফ করে দিন, আপনার মনে হয় অন আছে। হ্যাঁ, এবার কার্ডিয়াক ব্যাপারটা কি হচ্ছে, এই রেনাল ব্যাপারটা কি হচ্ছে, যখন
কোনো রেনাল ডিজিজে আক্রান্ত পেশেন্ট, সেটা হতে পারে কোনো গ্লোমেরুলাস মানে আমাদের কিডনি যেখানে ফিল্টার করে সেই গ্লোমেরুলাস রিলেটেড কোনো প্রবলেম হোক, আমাদের কোনো নেক্রোসিস মানে টিউবিউলার নেক্রোসিস বা কোনো নেক্রোসিস মানে হচ্ছে পচন, এনি কাইন্ড অফ কিডনি যখন ফাংশন করতে পারছে না। আমাদের কিডনির কি কাজ? কিডনির কাজ হচ্ছে ব্লাডের মধ্যে যে এক্সট্রা ফ্লুইড আছে, এক্সেস ফ্লুইড, সেটাকে আমাদের ছেঁকে বার করা, মানে একটা ছাঁকনি হিসাবে কাজ করে কিডনি আমাদের এক্সেস ফ্লুইডটাকে এবং তার সাথে অবস্থিত ওয়েস্ট মেটেরিয়াল বা বর্জ্য পদার্থগুলোকে কিডনি ছেঁকে বার করে ইউরিনের সাথে পাস করায়। কিডনি যখন প্রপার ফাংশন করতে পারবে না তখন কি হবে? সেই ওয়েস্ট মেটেরিয়াল গুলো ব্লাডের মধ্যে আবার ফিরে যাবে। ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, যে ওয়েস্ট গুলো নর্মালি আমাদের ব্লাডেতেও থাকে, ইউরিনেও থাকে, কিন্তু একটা অ্যামাউন্ট পর্যন্ত। এবার যদি কিডনি সেটাকে ফিল্টার করতে না পারে তাহলে এক্সেস অ্যামাউন্টটা সেই ইউরিন দিয়ে না বেরিয়ে ওই ব্লাডেতে আবার ফিরে গেল। তার মানে কিডনির ফাংশন কিন্তু আমার ডিসব্যালেন্স। তখন কি হবে? ইউরিক অ্যাসিড লেভেল হাই হতে পারে ব্লাডেতে, আমাদের ক্রিয়েটিনিন লেভেল হাই হবে। তার মানে বুঝতে হবে কি আস্তে আস্তে পেশেন্টের ইডিমা হতে থাকবে। ব্লাডের মধ্যে যদি এক্সেস ফ্লুইড হয়ে যায় উইথ ওয়েস্ট মেটেরিয়াল, আস্তে আস্তে ইডিমা ফর্ম করবে। রেনাল ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমাদের কোথায় কোথায় ইডিমা মেনলি আমরা দেখতে পাই? পেশেন্টের পায়েতেও দেখা যায়, পাও ফুলে যায়। আর একটা সব থেকে বড় ইন্ডিকেশন হচ্ছে পেশেন্টের মুখ ফুলে যায়। মুখ ফুলে যায় বলতে কোন জায়গাগুলো মুখের কমনলি? আমাদের লোয়ার আইলিড মানে চোখের নিচের দিকের পাটটা, মানে খুব এক্সাম্পল দিয়ে যদি একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝানো হয়, কোনো একটা ইনসেক্ট বা মৌমাছি বা বোলতা কামড়ালে যেরকম মানুষের ফুলে যায়, ঠিক সেই রকম চোখের আইলিড গুলো বড় বড় হয়ে ফুলে যায় পেশেন্টের। ওই ইন্টারস্টিশিয়াল টিস্যু স্পেস গুলোতে ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে। হঠাৎ করে পেশেন্টের চোখ মুখ ফুলতে শুরু করেছে। দুটো কন্ডিশন এখানে মাথায় থাকতে পারে। একটা তো ফার্স্ট ইন্ডিকেশন হবে আমাদের রেনাল ফেলিওর, সেকেন্ড ইন্ডিকেশন হতে পারে আমাদের অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টিজেন রিয়াকশন, কোনো অ্যালার্জিক কন্ডিশন হচ্ছে কিনা এই দুটো পেশেন্টের। তো রেনাল টেস্ট তো আমরা ডেফিনেটলি এখানে দেখবো, ব্লাডের মধ্যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এগুলোর লেভেল দেখতে হবে। কিডনি ফাংশন টেস্ট করতে দিতে পারি আমরা পেশেন্টকে, যে কিডনির ফাংশনের কোনো সমস্যা হচ্ছে কিনা। আর ইউরিন দিতে পারি, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন দেখতে পারি আমরা, ইউরিনের মধ্যে দিয়ে আমাদের অ্যালবুমিন, প্রোটিন এগুলো লিকেজ হচ্ছে কিনা, মানে রেনাল ফাংশনটা ঠিক আছে কিনা। এইগুলো হচ্ছে একটা স্পেশাল কন্ডিশন। জেনারেলাইজড ইডিমার মধ্যে পড়ে এবং সেকেন্ড জেনারেলাইজড ইডিমা হলো রেনাল ইডিমা। এবার আসি আমাদের নিউট্রিশনাল ইডিমা। যদি আমাদের বডিতে নিউট্রিশনাল ইডিমার কন্ডিশন কখন তৈরি হয়? ডেফিসিয়েন্সি অফ প্রোটিন, প্রোটিনের যদি ডেফিসিট থাকে, সেটা কোয়ালিটেটিভ হোক বা কোয়ান্টিটেটিভ হোক, সেটা প্রচুর পরিমাণে প্রোটিন খাচ্ছে অথচ তার কোনো কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি আছে, মানে প্রোটিনটা কিন্তু প্রপার তার বডিতে যাচ্ছে না। কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ বোথ ডেফিসিয়েন্সির জন্য প্রোটিনের আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তৈরি হতে পারে। এই ধরনের কন্ডিশনটা হচ্ছে আমাদের নিউট্রিশনাল ইডিমা। তো নিউট্রিশনাল ইডিমা নর্মালি আমাদের খুব যে দেখা যায় তা না, কারণ নিউট্রিশন ইডিমা হতে পারে মেনলি প্রেগন্যান্সির ক্ষেত্রে হয়, কারণ নিউট্রিশনের ডেফিসিয়েন্সি মা এবং ফিটাস দুজনেরই দরকার।
সেই সময় যদি পেশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করে যায়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ফলিক অ্যাসিড এইগুলোর যদি ডেফিসিট বডিতে না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যানিমিয়া খুব একটা দেখা যাবে না। তো এইগুলোকে যদি একটু প্রেগনেন্সি স্টেজে গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা পেশেন্টকে সার্ভাইভ করানো যায়। আদারওয়াইজ এই 3 ধরনের মধ্যে মেন হাইলাইটেড যে ইডিমাটা সেটা হচ্ছে কমন একদম রেনাল ইডিমা। এটা আমাদের মাথায় রাখতে হবে। রেনাল ইডিমা হচ্ছে একদম কমন ইডিমা আমাদের ইন্ডিয়াতে। আচ্ছা, আর একটা টাইপ বললাম, দুটো টাইপ হলো, একটা লোকাল টাইপ হলো, একটা আমাদের জেনারেলাইজ টাইপ হলো। আর একটা টাইপ বলবো সেটা হচ্ছে আমাদের স্পেশাল ইডিমা। স্পেশাল ইডিমার মধ্যে দুটো হয়, একটা হচ্ছে পালমোনারি ইডিমা, একটা হচ্ছে সেরিব্রাল ইডিমা। পালমোনারির মধ্যে, পালমোনারি মানে আমাদের হার্ট, এই সরি হার্ট না, লাং। কার্ডিয়াক মানে হার্ট, পালমোনারি হচ্ছে আমাদের লাং, যেটা আমাদের রেসপিরেটরি সিস্টেমটাকে দেখছে সেটা হচ্ছে আমাদের পালমোনারি। আচ্ছা, সেরিব্রাল ইডিমা মানে, সেরিব্রাল মানে হচ্ছে আমাদের ব্রেন। সেরিব্রাল কথাটা কার সাথে রিলেটেড? আমাদের ব্রেনের সাথে। তাহলে পালমোনারি ইডিমার মধ্যে আমরা যে জিনিসটা দেখছি, যখন কোনো অ্যাবনর্মাল এবং এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন হয় আমাদের ইন্টারস্টিশিয়াল টিস্যু স্পেসে, আমাদের লাংসে, সেটা লাংসের আমাদের ব্রঙ্কিওলস হোক, আমাদের অ্যালভিওলাই হোক। লাংস তো আমি পড়িয়েছিলাম আমাদের রেসপিরেটরি সিস্টেম যখন ফিজিওলজি হয়েছিল, লাংস আমি ডিটেলসে বুঝিয়েছিলাম ছবি দেখে, নোট দেখিয়ে। তো সেই যে ওই লাংসটা সবাই খুলে দেখবেন নোটটা, ওখানে দেওয়া আছে কোন কোন পার্ট গুলোতে আমাদের লাংস কি কি নিয়ে তৈরি, আমাদের ট্র্যাকিয়া বাইফার্কেশন হয়ে দুটো ভাগে ভাগ হয়ে একটা ডান দিকে ঢুকছে একটা বাঁ দিকে ঢুকছে, সেখান থেকে ব্রঙ্কিওলস হচ্ছে, ব্রঙ্কিওলস আবার একদম এন্ডিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে অ্যালভিওলাই, যেখানে বায়ুথলি বলছি আমরা, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে আমাদের। যে কোনো জায়গায় হতে পারে অ্যাকুমুলেশন। যদি সেই টিস্যুগুলোর কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয় তাহলে আমাদের পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে। এটাও কিন্তু একটা কন্ডিশন। কোনো পালমোনারি ইনফেকশন যখন হাই লেভেল থাকে ইনফেকশনের, তখন পালমোনারি ইডিমা ডেভেলপ করে। প্যাথোলজিক্যাল কন্ডিশন এগুলো এক একটা। আর একটা হচ্ছে যখন কোনো হাই অল্টিটিউডে যায়, হাইপক্সিয়া। হাইপক্সিয়া মানে অক্সিজেন যখন প্রপারলি টিস্যুতে পৌঁছাচ্ছে না। আমাদের বডি তো অল ওভার বডিতে অক্সিজেন যেতে হবে। খুব হাই অল্টিটিউড পাহাড়ে বেড়াতে গেছে, তার বডি সার্ভাইভ করছে না সেখানে, সেই অতটা অল্টিটিউডে তার হাইপক্সিয়া ডেভেলপ করছে, তার অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে গেছে, সেখানে ব্রিদিং ডিস্ট্রেস তৈরি হয়ে গেছে তার, সেখানে পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে। কমন কজগুলো আমি বলছি। আর বলবো সেরিব্রাল ইডিমা। সেরিব্রাল ইডিমা হচ্ছে আমাদের ব্রেনে। ব্রেনে কোথায়? আমাদের সেরিব্রাল ইডিমা যখন অ্যাবনর্মাল এবং এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এবার বলতে হবে, উত্তর দিতে হবে কি কি নিয়ে তৈরি। আমি তো নার্ভাস সিস্টেম বুঝিয়েছিলাম আপনাদের, নোটও দিয়েছিলাম। বলুন নার্ভাস সিস্টেমের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের কি কি পার্ট নিয়ে তৈরি হয়? ব্রেন আর স্পাইনাল কর্ড ম্যাম। একদম ঠিক। অ্যান্সার শুধু সৌম্যবাবুই দেয়, আর বাকিরা কি মানে আমার ক্লাস কি পছন্দ নয়, ঘুম পেয়ে যায় নাকি? নাকি বুঝতেও পারি না, কারোর থেকে আমি অ্যান্সার পাই না, কোনো কমিউনিকেশন পাই না। আচ্ছা যাই হোক, খুব ভালো অ্যান্সার। সেটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে তৈরি। এই ব্রেন এবং স্পাইনাল কর্ড এই দুটো যে পার্ট আছে, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি আমাদের ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ এই দুটো নিয়ে তৈরি। আর অটোনমিক নার্ভাস সিস্টেম দুটো পার্ট নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে সিম্প্যাথেটিক ডিভিশন আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন। এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে যদি ব্রেন টিস্যুতে এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, সেটা
ব্রেনেতে হতে পারে, আমাদের স্পাইনাল কর্ডেতেও হতে পারে। সেই ধরনের কন্ডিশনটাকে আমরা বলবো আমাদের সেরিব্রাল ইডিমা। এটা কখন হয়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো ডিজিজের জন্য, সেটা ব্রেন টিউমার হতে পারে, আমাদের মেনিনজাইটিস হতে পারে। মেনিনজাইটিসে খুব কমন ফ্রেন্ড আমাদের সার্ভাইকাল তার সেরিব্রাল ইডিমা। মেনিনজাইটিসটা কি? আমাদের যে ব্রেনের যে মেনিনজিস পর্দা থাকে, ব্রেনের যে তিনটে লেয়ার থাকে, পায়া ম্যাটার, ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার, এই যে তিনটে লেয়ার, এই যে মেনিনজিস পর্দা যেটাকে আমরা বলছি, ব্রেনের কভারিং। হার্টের কভারিং যেমন পেরিকার্ডিয়াম, তেমনি ব্রেনের কভারিং হচ্ছে মেনিনজিস, প্রোটেক্ট করছে এরা। এই মেনিনজিসের যদি ইনফ্লামেশন হয়, মেনিনজাইটিস সেই রোগটার নাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশন জনিত কারণে এটা হতে পারে, তখন কিন্তু সেরিব্রাল ইডিমা দেখা যায়। তাহলে এই কাজগুলো আমরা বললাম যে ক্লাসিফিকেশন অফ ইডিমার মধ্যে তিনটে টাইপ: লোকাল, জেনারেলাইজড আর স্পেশাল। লোকালের মধ্যে ইনফ্লামেটরি, লিম্ফ্যাটিক, অ্যালার্জিক। জেনারেলাইজড এর মধ্যে কার্ডিয়াক, রেনাল অ্যান্ড নিউট্রিশনাল। আর স্পেশালের মধ্যে পালমোনারি অ্যান্ড সেরিব্রাল। এই তিনটে পার্ট আমাদের ইডিমার ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। ম্যাম তাহলে পিটিং এডিমাটা কাকে বলে? আসবো, পিটিং ইডিমা, নন পিটিং ইডিমা আসবো। এটা গেল আমাদের ক্লাসিফিকেশন। এবার আমরা টাইপে যাব। টাইপের মধ্যে ক্লাসিফিকেশনটা আলাদা। এবার এই কনসিস্টেন্সি অনুযায়ী ইডিমাকে আমরা দুটো টাইপে ভাগ করি, একটা হচ্ছে পিটিং ইডিমা, একটা হচ্ছে নন পিটিং ইডিমা। পিটিং ইডিমা মানে পেশেন্টকে যদি আমরা পা ফুলে আছে, আমরা প্রেস করে রাখলাম আঙুল দিয়ে মোটামুটি 10 সেকেন্ড মতো, তারপর আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেবার পর যদি আস্তে আস্তে সেটা আবার সেম জায়গায় ফিরে আসে, তাহলে সেটা হচ্ছে নন পিটিং, মানে যেটা গর্ত হচ্ছে না। আর পিটিং মানে প্রেস করে আছি, ছেড়লাম, চেয়ার উঠছে না, বসেই গেল ওই জায়গাটা। তো এইটা এতটাই বেশি অ্যাকুমুলেট হয়ে গেছে, যার জন্য ওই জায়গাটা আঙুল দিয়ে চেপে প্রেস করবার পরও 10 সেকেন্ডের পরেও দেখছি সেটা আমার আর উঠছে না। এটা হচ্ছে পিটিং ইডিমা। আর যেটা উঠে যাবে সেটা হচ্ছে নন পিটিং ইডিমা। আচ্ছা, পিটিং ইডিমা প্রেগন্যান্সিতে দেখা যায়, একটা কমন কজ। প্রেগন্যান্সিতে বিভিন্ন হরমোনাল ইনসাফিসিয়েন্সি থাকে, ইমব্যালেন্স থাকে, তার সাথে অ্যালবুমিন, প্রোটিন এগুলো ইউরিনের মধ্যে বেড়ে যায়, কিডনির ফাংশন কমে যায়। কারণ প্রেগন্যান্সির ক্ষেত্রে অ্যালবুমিন ইউরিয়া, প্রোটিন ইউরিয়া, মানে ইউরিনের সাথে প্রোটিন পাস করে, ইউরিন পাস, অ্যালবুমিন পাস করে, এইগুলো খুব কমন কজ হয়ে যায়। হাইপার টেনশন হয়ে যায়, বিপি হাই হয়ে যায়। এই কন্ডিশন গুলোর সাথে পিটিং ইডিমাটা প্রেগন্যান্সিতে কমন, এবং তখন বুঝতে হবে তার অ্যালবুমিনিউরিয়া বা প্রোটিনিউরিয়া কিছু একটা ডেভেলপ করছে, তখন তাকে আন্ডার ট্রিটমেন্ট ব্যাপারটাকে মনিটর করা হয়। আদারওয়াইজ রেনাল ইডিমার ক্ষেত্রে, আমাদের কার্ডিয়াক ইডিমার ক্ষেত্রে পিটিং ইডিমাও দেখা যায়। আচ্ছা, এইগুলো গেল আমাদের ইডিমা। আপনাদের ইনস্টিটিউট থেকে যে নোটসটা প্রোভাইড করা হয়েছে সেখানেও এগুলোই লেখা আছে, বাংলাতে লেখা আছে। আর কিছু আছে কিনা আমি দেখে নিচ্ছি এখানে। না, আর সেরকম কিছু নেই ইডিমাতে, যা ছিল মোটামুটি বলে দিলাম। ইডিমা চ্যাপ্টার তো বিশাল বড়, মোটামুটি আপনাদের যেটুকু সিলেবাস অনুযায়ী লাগবে সেগুলো আমি আলোচনা করে দিলাম। এবার দেখি আর কি আমাদের আরো কয়েকটা টপিক আলোচনা করে দেবো আজকে।
কয়েকটা গুরুত্বপূর্ণ টেস্ট নিয়ে একটু আলোচনা করে দিই, যেগুলো প্যাথোলজিতে আমরা দিয়ে থাকি। এই টেস্টগুলোর নোটও আমি দিয়ে দেবো বই থেকে। আচ্ছা, ফার্স্ট একটা টেস্ট নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে ভিডিআরএল টেস্ট। নামটা হয়তো অনেকের কাছে শোনা, ভিডিআরএল, ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, ভিডিআরএল সহজে। আচ্ছা, ভিডিআরএল টেস্ট আমরা কখন লিখবো পেশেন্টের? ভিডিআরএল টেস্ট আমাদের লেখা হয় সিফিলিসের ক্ষেত্রে। সিফিলিস হচ্ছে এক ধরনের ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেটা হচ্ছে সিফিলিস, গনোরিয়া, সিফিলিস। এই ধরনের টেস্টগুলোর ক্ষেত্রে পেশেন্টকে, যেটাকে বলা হয় এসটিডি, এসটিডির পুরো ফর্ম হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেই এসটিডির ক্ষেত্রে ভিডিআরএল টেস্ট দেওয়া হয় সিফিলিস রোগের ক্ষেত্রে। প্রোটিনিউরিয়া, প্রোটিনিউরিয়া হচ্ছে যখন ইউরিনের সাথে এক্সেস প্রোটিন বেরিয়ে যায়। আমি ছোট ছোট বলছি, নিজেরা নোট করে রাখতে পারেন। যখন ইউরিনের সাথে এক্সেস প্রোটিন বেরিয়ে যায় তখন কন্ডিশনটা হচ্ছে আমাদের প্রোটিনিউরিয়া। আচ্ছা, আমি ফিজিওলজিতে যখন এক্সক্রিরেটরি সিস্টেম পড়িয়েছিলাম, মানে আমাদের কিডনি ফাংশন, সেখানে একটা নোট প্রোভাইড করেছিলাম আপনাদেরকে। সেখানে একটা পেজ ছিল, দেখবেন সেই পেজের মধ্যে অনেকগুলো ডিজিজ কন্ডিশন লেখা ছিল। কখন আমরা প্রোটিনিউরিয়া বলবো, অ্যালবুমিনিউরিয়া বলবো, কখন আমরা অলিউরিয়া বলবো, কোন কোন কন্ডিশনটাকে কি কি টার্ম বলা হয়, ওই পেজটা একটু সকলে ফলো আপ করবেন। প্রোটিন ইউরিয়া কন্ডিশনটা বলবো যখন ইউরিনের সাথে প্রোটিন লিকেজ হবে, তখন আমরা প্রোটিন ইউরিয়া টেস্ট করতে দিতে পারি। প্রোটিন লিকেজটা কখন হয়? যখন আমাদের কিডনি প্রপার ফাংশন করতে পারছে না, ফিল্টার করতে পারছে না, এক্সেস প্রোটিন আমাদের ইউরিনের সাথে বেরিয়ে যাচ্ছে। দুটো কন্ডিশনে প্রোটিন ইউরিয়া হতে পারে। একটা তো আমাদের বডিতে পর্যাপ্ত প্রোটিন থাকা সত্ত্বেও কিডনি সেই প্রোটিনটাকে ব্লাডের মধ্যে ধরে রাখতে পারছে না, এক্সেসটা বেরিয়ে যাচ্ছে। আর একটা কন্ডিশন হয় হাইপার ভিটামিনোসিস। কি রোগটার নাম আমরা ভিটামিন চ্যাপ্টারে পড়িয়েছিলাম, একটা রোগ হাইপার ভিটামিনোসিস। হাইপার ভিটামিনোসিস মানে যখন আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণে তার থেকেও বেশি প্রোটিন অ্যাকুমুলেশন হতে থাকে, মানে যতটা প্রোটিন আমাদের দরকার নেই তার থেকেও বেশি যখন আমাদের প্রোটিন চলে আসবে বডিতে, সেই কন্ডিশনটাকে আমরা বলবো হাইপার ভিটামিনোসিস। হাইপার ভিটামিনোসিস বোঝার উপায় উইদাউট টেস্ট, কি কি কন্ডিশন পেশেন্টের থাকতে পারে। একটা হচ্ছে পেশেন্টের ফ্রিকোয়েন্ট মিকচুরেশন। মিকচুরেশন মানে ইউরিন পাস, যখন পেশেন্ট ঘন ঘন টয়লেট করতে যাবে। ফ্রিকোয়েন্ট মিকচুরেশন, মানে ফ্রিকোয়েন্ট মিকচুরেশনের তো অনেকগুলো কজ হয়, কোনো ডায়াবেটিক পেশেন্টেরও হয়। অনেকগুলো যখন আমাদের ব্লাডার প্রপার, ব্লাডারের মাসেলগুলো, ব্লাডারের ভেতরের মাসেল, স্মুথ মাসেলগুলো ইউরিন এলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, ইউরিন ধরে রাখতে পারে না, তখনও ফ্রিকোয়েন্ট মিকচুরেশন হয়। অনেকগুলো কজ হয় মিকচুরেশনের। আমরা স্পেসিফাই করে করব হাইপার ভিটামিনোসিসের সাথে
যখন এক্সেস পরিমাণে প্রোটিন ইউরিনের সাথে বেরোয় তখন ইউরিনের কনসিস্টেন্সিটা হয় অনেকটা ফ্রদি। ফ্রদি মানে ফেনা ফেনা। আমরা দেখেছি কি সমুদ্রের জল যখন পাড়ের কাছে আসে ঢেউটা প্রচুর ফেনা থাকে তার মধ্যে, ঠিক সেই রকম লাইক হর্স ইউরিন, ঘোড়ার ইউরিনের মতো অনেকটা টাইপের ইউরিন হয়, কারণ ঘোড়ার ইউরিন অনেকটা ফ্রদি হয়। তখন ওই ফ্রদিনেসটা নর্মালি কিন্তু ইউরিনের কনসিস্টেন্সি একটু ফ্রদি থাকে, এবার এই ফ্রদিনেসটা কিন্তু ইভাপোরেট হয়ে যায়। কিন্তু প্রোটিন ইউরিয়া যদি পেশেন্টের থাকে খুব ইজিলি ওই ফ্রদিনেসটা কিন্তু যেতে চায় না। এটা পেশেন্টকে অবজার্ভ করতে হবে, নোটিস করতে হবে। তখন দুটো কন্ডিশনের কথা আমাদের মাথায় আসবে। একটা তো পেশেন্টের কিডনি বা রেনাল ফেলিওরের দিকে যাচ্ছে, কিডনি প্রপার ফিল্টার করতে পারছে না প্রোটিনকে, তাই প্রোটিন লিক করছে। অথবা কিডনি ফাংশন ঠিক আছে, তার প্রচুর পরিমাণে এক্সেস প্রোটিন বডিতে হয়ে গেছে। এটা খুব সিম্পল ভাবে একটা জিনিস আমরা চিন্তা করি, যদি আমরা কাউকে ভিটামিন ওষুধ দিয়ে থাকি, এক্সেস ভিটামিনের কন্ডিশনটা কি হয়, আমাদের ইউরিনের সাথে ফ্রদি ইউরিন হয়ে এবং খানিকটা ইয়েলোইশ হয়ে বেরিয়ে যায়। মানে যে পর্যন্ত আমাদের বডির দরকার সেই পর্যন্ত ব্লাড আমাদের অ্যাবসর্ব করে নিল বডিতে, বাকিটা ইউরিনের সাথে পাস করিয়ে দিল, এক্সেস প্রোটিন বার করে দিল। তখন আমরা পেশেন্টের প্রোটিন ইউরিয়া টেস্ট করতে দেব। আমাদের ব্লাডের মধ্যে দেয়া হয়, আমাদের ইউরিনের মধ্যে দেয়া হয়। আচ্ছা, আর বলবো কয়েকটা টেস্ট যেগুলো ইম্পর্টেন্ট টেস্ট আমি বলে দিচ্ছি। সিএসআর তো আগের দিন অলরেডি আমি বলে দিয়েছি, একদম ডিটেল সিএসআর বুঝিয়েছিলাম আগের ক্লাসে। অকাল ব্লাড টেস্ট, একটা ব্লাড টেস্টের নাম হচ্ছে অকাল্ট ব্লাড টেস্ট। অকাল ব্লাড টেস্ট কখন হবে? টু ডিটেক্ট হিডেন ব্লাড ইন দ্য স্যাম্পল অফ স্টুল অর ইউরিন। স্টুল এবং ইউরিনের স্যাম্পলের মধ্যে কোনো হিডেন ব্লাড লস হচ্ছে কিনা, ব্লাড লসের কারণ জানার জন্য অকাল ব্লাড টেস্ট করতে দেওয়া হয়। তাহলে প্রোটিন ইউরিয়া, পিডিআরএল, অকাল টেস্ট। আরেকটা কন্ডিশন ইউরিনের, সেটা হচ্ছে পাইউরিয়া। কি নাম? পাইউরিয়া। পাইউরিয়া একটা কন্ডিশন যখন পাস সেল মানে ডেড লিউকোসাইট। লিউকোসাইট কি? আমাদের লিউকোসাইট হচ্ছে আমাদের ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি মানে আমাদের হোয়াইট ব্লাড সেল, যেটাকে বলছি আমরা শ্বেত রক্তকণিকা। হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট, ডেড লিউকোসাইট যখন আমাদের ইউরিনের সাথে পাস করে, সেই কন্ডিশনটাকে আমরা বলবো পাইউরিয়া। পাইউরিয়া একটা অ্যাবনর্মাল কন্ডিশন যখন ইউরিনের সাথে আমাদের ডেড ডাব্লিউবিসি পাস করবে। এই পাইউরিয়া টার্মটাও কিন্তু ওই পেজটায় লেখা ছিল, পাইউরিয়া, অলিউরিয়া। যখন আমাদের ইউরিনের কোয়ান্টিটি কমে যায়, নর্মাল ইউরিন কোয়ান্টিটি কত, তার থেকে কতটা কম হলে আমরা অলিউরিয়া বলবো, এক্সেস ইউরিনকে আমরা কি বলবো, ওই পেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই কন্ডিশনটা হলো আমাদের পাইউরিয়া। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ টেস্টের কথা বলবো আমাদের, যেটা আমরা লিখি খুব সহজে পেশেন্টকে, সেটা হচ্ছে বিটিসিটি। বিটিসিটির ফুল ফর্ম হচ্ছে ব্লিডিং টাইম ক্লটিং টাইম। কি নাম? ব্লিডিং টাইম ক্লটিং টাইম, বিটি অ্যান্ড সিটি। আচ্ছা, ব্লিডিং টাইম আমরা কখন দেখি? যখন একটা পেশেন্টের ব্লাড কতক্ষণ, মানে একটা পেশেন্ট ব্লিডিং টাইম মোট কথা দেখা হয় যেটা কানের লতি থেকে বা ইয়ার লোবিউলস থেকে। একটা পেশেন্টকে প্রপারলি অ্যান্টিসেপটিক দিয়ে ওখানটা আমাদের স্প্রিট দিয়ে পেশেন্টকে ওই জায়গাটা প্রিক করা হয়, একটা জাস্ট সিম্পল প্রিক করা হয় নিডল দিয়ে, এবং একটা আমাদের যে ওই
ফিল্টার পেপার গুলো থাকে, সেই ফিল্টার পেপারে 30 সেকেন্ড অন্তর ওই একটা করে ব্লাডের ড্রপ নিয়ে দেখা হয় যে কতক্ষণ ওই ব্লিডিং টাইমটা কন্টিনিউ হচ্ছে। নর্মাল ব্লিডিং টাইম মোটামুটি আমাদের 2 থেকে 5 মিনিট। 2 থেকে 5 মিনিট হচ্ছে আমাদের একটা সিঙ্গেল প্রিকের নর্মাল ব্লিডিং টাইম। আচ্ছা, সিটি কখন দেওয়া হয়? ক্লটিং টাইম, মানে প্রপার ক্লট করছে কিনা সেটা জানার জন্য হচ্ছে আমাদের ক্লটিং টাইম। কোয়াগুলেশন, যেটা আজকে আমি কোয়াগুলেশন বোঝাবো, আমি ব্লাডেও একবার বুঝিয়েছিলাম কোয়াগুলেশন আমাদের 13টা ফ্যাক্টর। ক্লটিং টাইমটা দেখা হয় কোয়াগুলেশন টাইম, মানে ব্লাড ক্লট হতে কতক্ষণ সময় নিচ্ছে সেটা হচ্ছে ক্লটিং টাইম। ক্লটিং টাইম নর্মাল হচ্ছে আমাদের 6 থেকে 12 মিনিট। 6 to 12 minutes is the ক্লটিং টাইম। তাহলে ব্লিডিং টাইম নর্মাল কত? ব্লিডিং টাইম হচ্ছে আমাদের 2 to 5 মিনিট, ক্লটিং টাইম হচ্ছে আমাদের 6 to 12 মিনিট। ব্লিডিং টাইমটা যেমন আমরা ইয়ার লোবিউলস থেকে দেখি, কানের লতি থেকে, ক্লটিং টাইমটা কিন্তু আমরা দেখি আমাদের ফিঙ্গার টিপ থেকে। ফিঙ্গার টিপ থেকে আমরা ক্লটিং টাইম, মানে ফিঙ্গার টিপে প্রিক করে, পেশেন্টের একটা সিঙ্গেল প্রিক করে আমরা ক্লটিং টাইমটা ডিটারমিনেশন করি। এইগুলো টেস্ট দেওয়া হয়। যখন ব্লাডের কোনো টেস্ট দেওয়া হয় আমরা একসাথে কি কি দিই? আমাদের টিসি, ডিসি, ইএসআর, হিমোগ্লোবিন, বিটি, সিটি এইগুলো দেওয়া হয়। টিসি মানে টোটাল কাউন্ট, ডব্লিউবিসি টোটাল কাউন্টটা হচ্ছে টিসি। ডিসি, ডিসি মানে হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। ডিফারেন্সিয়াল কাউন্ট মানে ডব্লিউবিসি যে টাইপ গুলো পড়িয়েছিলাম সেই প্রত্যেকটা টাইপের ইন্ডিভিজুয়ালি টেস্টকে বলা হয় ডিসি, ডিফারেন্সিয়াল কাউন্ট। ডিসি কখন হাই থাকে? যখন আমাদের বডিতে কোনো ইনফেকশন থাকে তখন আমাদের ডব্লিউবিসি কাউন্ট বডিতে হাই হয়। তাহলে একসাথে ব্লাডে আমরা কি কি টেস্ট করতে দিই পেশেন্টকে? টিসি, ডিসি, ইএসআর। ইএসআর বলেছি আগের দিন ডিটেলসে। অ্যানিমিয়া ডিটেকশনের জন্য আমরা ইএসআর দিই। কিভাবে দেয়া হয়? দুটো প্রসেসে দেয়া হয়, সোডিয়াম সাইট্রেট আর ইডিটিএ, ওয়েস্টারগ্রিন মেথড, এইগুলো। আর আমাদের টিসিডিসি, ইএসআর, বিটিসিটি, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম পেশেন্টের, আর তার সাথে ম্যান্ডেটারি হচ্ছে আমাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজ, যেটা আরবিসির মধ্যে থাকে এক্সক্লুসিভলি হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের পার্সেন্টেজ। এগুলো হচ্ছে কমন টেস্ট, দেওয়াই হয় একদম। তাহলে টেস্ট গুলো সম্পর্কে কয়েকটা টেস্ট, যেটা হচ্ছে ভিডিআরএল বললাম, প্রোটিনিউরিয়া, পাইউরিয়া, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। এবার ব্লিডিং টাইম, ক্লটিং টাইমের মধ্যে আপনাদের সিলেবাসে আর একটা কোয়েশ্চেন আছে প্যাথোলজি সিলেবাসে, সেটা কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ কোয়াগুলেশন? কোয়াগুলেশন কি? কোয়াগুলেশনের আমাদের টাইপ, রিজন, এইগুলোকে নিয়ে একটা কোয়েশ্চেন আপনাদের প্যাথোলজি সিলেবাসে আছে। তো কোয়াগুলেশনটা আজকে একটু আলোচনা করে দিই ক্লাসে। কোয়াগুলেশন একবার ব্লাডে আমি পড়িয়েছিলাম, তো ব্লাডের যে নোটটা আমি দিয়েছি ওতে কোয়াগুলেশন খুব ভালোভাবে দেয়া আছে, সেটাই আরেকটু আলোচনা করি ডিটেলসে আজকে। আচ্ছা, কোয়াগুলেশন পড়ানোর আগে একটু ব্লাডের কয়েকটা বিষয় আরেকটু বলে দিই। সেটা হচ্ছে, প্রথম কথা, ব্লাডের আমাদের কম্পোজিশনের দুটো টাইপ ছিল। কি টাইপ ছিল? একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে ব্লাড কর্পাসেল। এগুলো নোটে কিন্তু ব্লাডের আমি দিয়েছিলাম, তো এইগুলো আমি আবার দেব না, আশা করি আপনাদের কাছে আছে, ওখান থেকে খুলে একটু রিভিশন করবেন। তো প্লাজমা প্রোটিন, ব্লাড সেল, এই যে টাইপটা বললাম, মানে দুটো ক্লাসিফিকেশন বললাম ব্লাডের, একটা পার্ট চলে যাচ্ছে প্লাজমার দিকে আর একটা পার্ট
সেল বা ব্লাড কর্পাসেলসের দিকে। দু রকম প্রপার্টি আছে ব্লাডের। এই প্লাজমা প্রোটিনের মধ্যে কিন্তু আমাদের থাকে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, নিউট্রিয়েন্ট, বিভিন্ন গ্যাসিয়াস সাবস্টেন্স যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ওয়েস্ট মেটেরিয়াল, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এগুলো একটা সার্টেন অ্যামাউন্টে থাকে। এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু গন্ডগোল। একটা নর্মাল প্রপার্টিতে এটা ব্লাডে আমাদের থাকে। আর কর্পাসেলসের মধ্যে কি থাকে? আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেট। এবার কোয়াগুলেশন ব্যাপারটা কি হচ্ছে, যখন আমাদের কোনো একটা পার্টে ইনজুরি হচ্ছে, ব্লাডের যে মেকানিজম, যেটা দুটো কন্ডিশনেতে থাকে। একটা হচ্ছে প্লাজমার মধ্যে থাকে, প্লাজমার মধ্যে আমাদের যে প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এই যে প্রপার্টিটা আছে, এগুলোর কাজ হচ্ছে ব্লাড সারাউন্ডিং পার্টকে অ্যারেস্ট করা। অ্যারেস্ট করা মানে ওই জায়গাটা জমাট বাঁধানো। এই প্লাজমার কন্ডিশনের সাথে আরো ব্লাডের 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। ক্লটিং ফ্যাক্টর মানে যেগুলো আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেগুলোকে বলা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। এই ক্লটিং ফ্যাক্টর গুলোর কাজ হচ্ছে আমাদের ব্লাডকে ক্লট করানো। নর্মাল ক্লটিং টাইম কত বললাম? যেটা আমরা টেস্ট করতে দিই 6 থেকে 12। এবার ক্লটিং টাইম যদি কারোর হাই হয় 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, তাতেও ব্লাড ক্লট করছে না, তাহলে কি জানতে হবে? ক্লটিং ফ্যাক্টর গুলোর কোনো একটা ফ্যাক্টরের গন্ডগোল থাকতে পারে। ব্লাডের মধ্যে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন এর রেশিওটা কম থাকতে পারে। কোনো একটা কজের জন্য তার ব্লাড ক্লটিং হচ্ছে না। এবার ক্লটিং ফ্যাক্টর গুলোর 13টা ক্লটিং ফ্যাক্টরের নাম বলেছিলাম। 13টা ক্লটিং ফ্যাক্টর কি নোটে দেওয়া আছে, তবু আমি নামগুলো একবার বলছি। ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, নাম্বার 5 হচ্ছে লেভাইল ফ্যাক্টর, নাম্বার 6 অ্যাসিলারিন, নাম্বার 7 স্টেবল ফ্যাক্টর, নাম্বার 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ হচ্ছে নাম্বার 8, যেটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। হিমোফিলিয়া পেশেন্ট আমরা নাম শুনেছি, ব্লাড ক্লট করতে চায় না, একদম ব্লাড কোথাও কেটে গেলে ক্লট করে না, হিমোফিলিয়া আছে পেশেন্টের। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যদি তার বডিতে না থাকে এবং যদি থেকেও অ্যাবনর্মাল থাকে, সেই জন্য ফ্যাক্টর 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, এবং ফ্যাক্টর 9 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। 8 আর 9 এই দুটো খুব গুরুত্বপূর্ণ আমাদের বডিতে। স্পেশালি তো 8টা খুব কমন, এটা যেটা অ্যান্টি হিমোফিলিক এ। এই দুটো ডেফিসিয়েন্সি থাকলে বডিতে হিমোফিলিয়া ডিজিজ ডেভেলপ করে, হিমোফিলিয়া। নাম্বার 10 হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর, নাম্বার 11 হচ্ছে আমাদের প্লাজমা থ্রম্বোপ্লাস্টিক ফ্যাক্টর, আর নাম্বার 12 হচ্ছে হেগম্যান ফ্যাক্টর, নাম্বার 13 হচ্ছে লাকি রোল্যান্ড ফ্যাক্টর। কোন কোন ফ্যাক্টর গুলো আমাদের মুখস্থ করতে হবে বলে দিয়েছিলাম। ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেনটা, ফ্যাক্টর 2 প্রোথ্রম্বিন, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম, ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক এ, ফ্যাক্টর 9 অ্যান্টি হিমোফিলিক বি বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, দুটো একই নাম। আমাদের নাম্বার 10 স্টুয়ার্ট ফ্যাক্টর। এই কটা ফ্যাক্টর মোটামুটি আমাদের মুখস্থ করতে হবে। স্পেশালি 1, 2, 4, 8, 9, 10, আর বাকি ফ্যাক্টর গুলো জাস্ট জেনে রাখলেই হবে।
টোটাল 13টা হিমোফিলিক ফ্যাক্টর। এবার আসি আমাদের তাহলে কি কি কন্ডিশনে আমাদের ক্লটিং ফ্যাক্টরের অ্যাবনর্মালিটি তৈরি হতে পারে। একটা তো গেল আমাদের প্লাজমা প্রোটিনের যদি কোনো ডেফিসিট থাকে, আমাদের প্রথ্রম্বিন ফাইব্রিনোজেন কোয়াগুলেশন ফ্যাক্টর গুলোর যদি কোনো ডেফিসিট থাকে, মাইকটা একটু অফ করুন। এই কন্ডিশন গুলো। আরেকটা কন্ডিশনের জন্য আমাদের ক্লটিং ফ্যাক্টরের অ্যাবনর্মালিটি হতে পারে, সেটা হচ্ছে একটা ভিটামিনের জন্য। এবার বলুন কোন ভিটামিন, কোন ভিটামিনের জন্য? কোন ভিটামিনের ডেফিসিটের জন্য আমাদের বডিতে তৈরি হয় ভিটামিন কে। ভিটামিন কে। একদম ঠিক। তাপস বাবু একটু মাইকটা অফ করুন। একটু অফ করে দিন, একটু অফ করে দিন। ঠিক আছে। আচ্ছা, এবার ভিটামিন কে এর ডেফিসিটের জন্য আমাদের বডিতে কোয়াগুলেশন ফ্যাক্টরের সমস্যা হয়। কিভাবে? ভিটামিন কে আমাদের সিনথেসিস হয় আমাদের লিভারে। তাহলে এখানে কতগুলো প্যাথোলজিক্যাল চেঞ্জেস এর কথা মাথায় রাখতে হবে। একটা পেশেন্টের ক্লটিং টাইম দেখা গেল অনেক হাই, যেটা নর্মাল 6 থেকে 12 মিনিট বলেছি, তার থেকে অনেক বেশি হাই ক্লটিং টাইম। পেশেন্টের আর কোনো সিমটমস পাওয়া যাচ্ছে না। তো ক্লটিং টাইম হাই, তার জন্য আমাদের কি কি ডাউট মনে আসবে? একটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টরের গন্ডগোল, প্লাজমা প্রোটিনের গন্ডগোল, এই দুটো তো আমরা ধরেই নিয়েছি ব্লাডের সমস্যা। এটা ছাড়া আমরা ইন্ডিকেশন পেতে পারি আর কি? পেশেন্টের ভিটামিন কে ডেফিসিট আছে বডিতে। এবার দেখা গেল পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কেও তার আছে, ভিটামিন কেওরও কোনো ডেফিসিট তার হচ্ছে না। তাহলে গন্ডগোলটা কোথায়? ভিটামিন কে সিনথেসিস হয় আমাদের লিভারে। যদি কারোর লিভার ফাংশনের গন্ডগোল থাকে, মানে সেটাকে সংশ্লেষিত হতে হবে, সিনথেসিস হতে হবে। আমরা কোনো একটা জিনিস খাচ্ছি মানে এটাই নয় যে সেটা সাথে সাথে আমাদের বডিতে কাজ করবে। সেটা কাজ ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ না আমাদের বডিতে ব্লাডে সেটা অ্যাবসর্ব হচ্ছে, শোষণ হচ্ছে। মানে ক্যালসিয়াম একটা পেশেন্টকে, 70 বছরের কোনো একটা মানুষকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খাওয়ানো হচ্ছে, কিন্তু তার বডিতে ক্যালসিয়ামটা কাজ করছে না। কেন? একটা বয়সের পর ক্যালসিয়াম অ্যাবসর্পশন ক্ষমতাটাই কমে যায়। পেশেন্টের অস্টিওপোরোসিস হবে, হাড়ের ক্ষয় হবে। সে বলবে ডাক্তারবাবু আমি তো রোজ দুধ খাচ্ছি, ডিম খাচ্ছি, আমি ক্যালসিয়াম ওষুধ খাচ্ছি, দুটো করে আমার কিছুতেই তো কিছু হচ্ছে না। হবে না। কেন হবে না? কারণ তার ক্যালসিয়াম অ্যাবসর্পশন ক্ষমতা কমে গেছে। একটা অ্যাডাল্ট পার্সনের যে অ্যাবসর্পশন ক্ষমতা থাকে, একটা এজেড পার্সনের সেই অ্যাবসর্পশন ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায়। ওই সাপোর্টিভ দিয়ে তাকে রাখা হয় তখন। এবার ঠিক সিমিলারলি আমরা যদি ভাবি, একটা পেশেন্টের তো শরীরে পর্যাপ্ত ভিটামিন কে আছে, কিন্তু কেন তার ক্লটিং ফ্যাক্টর কাজ করছে না? তার লিভার ফাংশনের কোনো প্রবলেম আছে কিনা এটা কিন্তু আমাদের ব্রেনে টেস্ট টাইপ করতে হবে। আমরা তার লিভার ফাংশন টেস্ট করে দেখতে পারি। এবারে লিভার ফাংশন টেস্টে কিন্তু আমরা যদি দেখি আমাদের ভিটামিন কে এর ডেফিসিট আছে, তার মানে আমাদের সংশ্লেষ হওয়ার জায়গা যেটা, সেটা প্রপারলি কাজ করছে না। সেটা ফ্যাটি লিভারের জন্য হতে পারে, সিরোসিস অফ লিভারের জন্য হতে পারে। আমি ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করেছিলাম আগের ক্লাসে, সিরোসিস অফ লিভার নিয়ে আলোচনা করেছিলাম জন্ডিসের সাথে। এইগুলোর জন্য তার হতেই পারে তার লিভার ফাংশন টেস্টের সমস্যা। এবার লিভার ফাংশন টেস্ট, গতদিন আমাকে প্রশ্ন করেছিলেন মনে হয়
কে করেছিলেন, সৌমবাবুই মনে হয় নাকি, খেয়াল পড়ছে না, যে ম্যাম লিভার ফাংশন টেস্টের আমাদের এসটিওটি, এসটিপিটি, সিআরপি এগুলো নিয়ে কেউ কোয়েশ্চেন করেছিলেন, কে করেছিলেন, আছেন আজকে? আমি করেছিলাম ম্যাম। আচ্ছা, তো দেবাঞ্জন বাবু, হ্যাঁ হ্যাঁ ঠিক। তো এসটিওটি, এসটিপিটি, আমাদের সিআরপি, এই প্রোটিনটা নিয়ে আমাদের লিভার ফাংশন টেস্ট নিয়ে একটুখানি সংক্ষেপে আলোচনা করে দিই আজকে। একটা তো ভিটামিন কে ডেফিসিট, আমাদের লিভার ফাংশন যেটা বললাম, ফ্যাটি লিভার, সিরোসিস অফ লিভার, এই কন্ডিশন গুলোর জন্য হলো। লিভার ফাংশন টেস্টের মধ্যে আমাদের যে দুটো ক্রাইটেরিয়া থাকে, অনেকগুলো ক্রাইটেরিয়া, মেনলি এসটিওটি, এসটিপিটি যে দুটো ক্রাইটেরিয়া থাকে। প্রথম কথা হচ্ছে এটা এক ধরনের এনজাইম, এসটিওটি এবং এসটিপিটি দুটোই কিন্তু এক ধরনের এনজাইম। এনজাইম যেটা এসটিওটি থাকে আমাদের বডিতে, আমাদের লিভারে, আমাদের হার্টে, আমাদের কিডনিতে, আমাদের মাসেলে, কোথায় কোথায় থাকে নামগুলো মনে রাখতে হবে। এসটিওটি লিখে রাখুন, এসটিওটি কোথায় কোথায় থাকছে, লিভারে থাকছে, হার্টে থাকছে, কিডনিতে থাকছে, মাসেলে থাকছে। এবার দেখা গেল পেশেন্টের এসটিওটি হাই, কোন কোন কন্ডিশনে এসটিওটি আমাদের হাই হতে পারে। শুধু যে লিভার ফাংশনের গন্ডগোল থাকলেই এসটিওটি হাই হবে তা নয়, আমাদের হার্টের কন্ডিশনের অ্যাবনর্মালিটি থাকলে, কিডনির অ্যাবনর্মালিটি থাকলে, ইভেন মাসেলের অ্যাবনর্মালিটি থাকলে। এবার একটা একটা করে আসি। এসটিওটি লিভারের ক্ষেত্রে হাই হয়, আমাদের ফ্যাটি লিভারে হতে পারে, আমাদের হেপাটাইটিস হতে পারে, জন্ডিস হতে পারে, সিরোসিস অফ লিভার হতে পারে, লিভার রিলেটেড কোনো সেল ড্যামেজ যদি আস্তে আস্তে হয় পেশেন্টের, এসটিওটি হাই হয়। হার্টের কোনো ব্লকেজ থাকলে, হার্টের কোনো ইনফ্লামেশন হলে, কিডনির রেনাল ফাংশনের কোনো ডিস্টারবেন্স হলে, এগুলোর সবকিছুর জন্য আমাদের এসটিপিটি হাই হতে পারে। এবার আছে মাসেলস এর ক্ষেত্রে আবার এসটিপিটি হাই হবে কিভাবে, এসটিওটি হাই হবে কি করে। কোন মাসেলস এর ক্ষেত্রে যদি এক্সেস মাসেলস এর উপর চাপ পড়ে যায়, মানে একটা সিম্পল এক্সাম্পল নিয়েই আমি বলি, ওই জিম করে যারা, ভারী ভারী ডাম্বেল ফাম্বেল সব চাগায়, আমার তো দেখলেই ভয় লাগে ওসব, যাই হোক। তো ওই ধরনের কন্ডিশন গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এসটিপিটি হাই হয়, এসটিওটি হাই হয়। কেন? মাসেলস এর ওপর যদি স্ট্রেচ পড়ে, আমাদের মাসেল স্ট্রেচে কিন্তু এসটিওটি আমাদের হাই হয়। এটা একটা অ্যাকিউট কজ। রেনাল কজ, কিডনি কজ, হার্টের কজ, এগুলো কোনো ক্রনিক প্যাথোলজিক্যাল চেঞ্জেসের জন্য হতে পারে, কিন্তু মাসেল স্ট্রেচিংটা একটা অ্যাকিউট কজ। যদি ওই কন্ডিশনটাকে আস্তে আস্তে সার্ভাইভ করানো যায়, রেস্ট দেওয়া যায় মাসেলসকে, আমাদের মাসেল প্রোটিন গুলোকে নর্মাল রাখা যায়, তাহলে কিন্তু আমাদের এসটিওটি একদম নর্মাল পজিশনে চলে আসবে। এটা ভয়ের কিছু নেই, যারা জিম করে তাদের এসটিওটি হাই হয়, আমি বললাম একটা। আর একটা হচ্ছে এসটিপিটি। এসটিপিটিটা একটু আলাদা, দুটো যে একসাথে বাড়বে একসাথে কমবে এমন কোনো ব্যাপার নেই। এসটিওটি হাই হতে পারে, তখন এসটিপিটি লো হতে পারে। এসটিপিটি হাই হওয়ার কারণ হচ্ছে মেনলি লিভার ফাংশন, ডাইরেক্টলি লিভার সেলের সাথে রিলেটেড এনজাইম হচ্ছে আমাদের এসটিপিটি। তাহলে এসটিওটি কিন্তু অনেকগুলো জায়গায় আমরা পেতে পারি, কিন্তু এসটিপিটি স্পেসিফিক্যালি আমরা পাবো আমাদের লিভার সেলের মধ্যে। লিভার ফাংশনের ড্যামেজ থাকলে আমরা এসটিপিটি পাই। আরেকটা বলবো, আমাদের লিভার ফাংশন টেস্টে একটা প্রোটিন, সিআরপি প্রোটিন, সিআরপি প্রোটিন মোটামুটি যেটাকে আমরা বলি সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইনক্রিজ করে যখন আমাদের ব্লাডের মধ্যে কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন হয়। মানে সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইনফেকশন যদি আমরা ব্লাডে পাই, সেখানে ডব্লিউবিসি হাই পাবো, আমরা টিসি হাই পাবো। ডিসিটাও অনেক সময় হাই থাকে, কিন্তু ডেফিনেটলি টিসিটা তো হাই থাকবেই টোটাল কাউন্ট।
টোটাল কাউন্ট ডাব্লিউবিসি হাই থাকে, ব্লাডে ইনফেকশন হয়, তখন সিআরপি প্রোটিনটা হাই হয়। আমাদের লিভার সেলের মধ্যে যদি ইনফেকশন হয়, কারণ এটা একটা লিভারের মধ্যে অবস্থিত একটা প্রোটিন, তখন সিআরপি হাই হয়। লিভার ডিজিজ গুলোর সাথে রিলেটেড। মোটামুটি 1-এর নিচে যদি সিআরপি প্রোটিন থাকে, লেস দ্যান 1 mg পার ডিএল, ডিএল মানে ডেসিলিটার, সেটা হচ্ছে নর্মাল সিআরপি প্রোটিন। আর এসটিওটি এসজিপিটি, দেবাঞ্জন বাবু ক্লিয়ার হলো এসটিওটি এসজিপিটি? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আচ্ছা এবার তাহলে ব্লাড ক্লটিং নিয়ে যেটা বলছিলাম, ভিটামিন কে এর ডেফিসিট থাকলে হবে, এবং ভিটামিন কে যদি ঠিকও থাকে অথচ আমাদের আমাদের লিভারের ফাংশনের কোনো গন্ডগোল থাকে, সেক্ষেত্রে সিনথেসিস হতে পারবে না ভিটামিন কে, ব্লাডে অ্যাবসর্ব হতে পারবে না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ক্লটিং ফ্যাক্টরের সমস্যা তৈরি হবে। আচ্ছা এবার বলি, ক্লটিং ফ্যাক্টরটা তো আমাদের একটা কেমিক্যাল প্রসেস, যেটা আমাদের ক্লটিং ফ্যাক্টর 4টে স্টেজেতে হয় মেনলি। একটা হবে কোনো একটা জায়গায় কেটে গেল, খুব একদম গল্পের মতো করে বলি, বইয়ের ভাষাতে বলবো না, কোনো একটা জায়গায় কেটে গেল আমাদের বডির, তখন আমাদের কি হয়, সেই জায়গাটার একটা কনস্ট্রিকশন শুরু হয়। কনস্ট্রিকশন মানে সংকোচন। একটা কোনো জায়গা কেটে গেছে, সেটা যতক্ষণ না সংকুচিত হবে ততক্ষণ তো রক্তটা বন্ধ হবে না, যতক্ষণ প্রসারিত হয়ে থাকবে জায়গাটা, সেখান থেকে ব্লাড বেরোতেই থাকবে। খুব ডিপ কেটে গেলে পেশেন্টের স্টিচ করা হয়, কেন, সেই জায়গাটাকে আটকে দেওয়া হয়, সংকোচন করে দেওয়া হয়। এবার কনস্ট্রিকশনটা হলো ব্লাড ভেসেলসের নর্মাল প্রসেসে, মানে আমাদের আর্টারি ভেন ক্যাপিলারি, এই হচ্ছে ব্লাড ভেসেল, সেটার একটা সংকোচন হলো। এবার হবে সেখানটায় পরের স্টেজ, কনস্ট্রিকশনের পরের স্টেজ হবে একটা টেম্পোরারি প্লেটলেট প্লাগ গঠন হবে সেই জায়গাটায়। আমাদের প্লেটলেট কি করে, রক্ত তঞ্চনে সাহায্য করে। আমরা জানি আমাদের প্লেটলেট কাউন্ট কমে যায় ডেঙ্গুতে, ডেঙ্গুতে প্লেটলেট কমে গেলে আমাদের মোটামুটি 40,000 30,000-এর নিচে নেমে গেলে তাকে প্লেটলেট দিতে হয়, না হলে আদারওয়াইজ বিভিন্ন ইন্টারনাল অর্গান থেকে ব্লিডিং শুরু হয়ে যাবে তার। প্লেটলেট রক্ত তঞ্চনে সাহায্য করে, তাহলে সেখানে একটা টেম্পোরারি ফরমেশন তৈরি হয় প্লেটলেট প্লাগে। অ্যাক্টিভেশন কোয়াগুলেশন ক্যাসকেড, যে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে কোয়াগুলেশন ফ্যাক্টর, তার একটা অ্যাক্টিভেশন তৈরি হয়। অ্যাক্টিভেশন মানে প্রথমেই কিন্তু কোয়াগুলেশন ক্যাসকেড গুলো, ক্যাসকেড মানে ঝর্ণা, এখানে ঝর্ণা তো নয়, এখানে ঝর্ণা মানে ওই জায়গাটার রিলেটেড জিনিসগুলো অ্যাক্টিভ হওয়া, মানে একটা ঝর্ণার আকারে সেই জায়গাটাকে কভার করা। কোয়াগুলেশন ক্যাসকেড গুলো প্রথমেই অ্যাক্টিভেট হয় না, প্রথমে ব্লাড ভেসেল গুলোর সংকোচন হলো, সেকেন্ড পর্যায়ে সেখানে একটা টেম্পোরারি প্লেটলেট প্লাগ গঠন হলো, থার্ড কন্ডিশনে কোয়াগুলেশন যে ক্যাসকেড গুলো 13টা, সেগুলো অ্যাক্টিভেট হতে শুরু করলো। চতুর্থ অ্যান্ড ফাইনাল কন্ডিশন হচ্ছে, যতক্ষণ না সেই জায়গাটার ওপর ফাইব্রিনোজেন বা ফাইব্রিন প্লাগ গঠিত হবে, ততক্ষণ সেই জায়গাটা হিল আপ হবে না, জুড়বে না, রক্ত বন্ধ হবে না। ফাইব্রিন প্লাগ। 4টে কন্ডিশন পর পর আমি আরেকবার বলছি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে কোয়াগুলেশনের, কারণ আমি এটা আলোচনা করে দিচ্ছি আপনাদের কোয়েশ্চেনে আছে, এটা সিলেবাসে, হোয়াট ইজ কোয়াগুলেশন, মেকানিজম অফ কোয়াগুলেশন প্যাথোলজিতে আপনাদের আছে, রিজিন অ্যান্ড মেকানিজম, পরীক্ষায় আসে এগুলো। কনস্ট্রিকশন অফ ব্লাড ভেসেল, ফরমেশন অফ টেম্পোরারি প্লেটলেট প্লাগ, সেকেন্ড পয়েন্ট,
থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন ক্যাসকেড অ্যান্ড ফোর্থ পয়েন্ট হচ্ছে ফাইব্রিন প্লাগ, সেখানে ফাইব্রিন প্লাগ গঠিত হওয়া। এই চারটে স্টেজ হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর তৈরি হওয়ার জন্য কন্ডিশন। এগুলো সব পেয়ে যাবেন ব্লাডের নোটেতে। তাহলে আজকে কি কি পড়লাম আমরা একবার সংক্ষেপে রিকল করিয়ে দিই যে জিনিসগুলো। আমরা ফার্স্ট পড়লাম প্যাথোলজির ইডিমা। ইডিমার মধ্যে আমরা ক্লাসিফিকেশন পড়েছি লোকাল, জেনারেলাইজড অ্যান্ড স্পেশাল। লোকালের মধ্যে পড়লাম ইনফ্লামেটরি, লিম্ফ্যাটিক, অ্যালার্জি। জেনারেলাইজড এর মধ্যে পড়লাম আমরা কার্ডিয়াক, রেনাল। আর স্পেশালের মধ্যে পড়লাম আমরা পালমোনারি, সেরিব্রাল। পিটিং ইডিমা, নন পিটিং ইডিমা, যেটা একটা বসে যাবে সেটা হচ্ছে পিটিং ইডিমা, যেটা বসবে না সেটা নন পিটিং ইডিমা। কিছু গুরুত্বপূর্ণ টেস্ট ভিডিআরএল, প্রোটিনিউরিয়া, অকাল টেস্ট। অকাল টেস্ট কিসে করব আমরা? যখন ইউরিন এবং ব্লাডের মধ্যে, ইউরিন এবং স্টুলের মধ্যে ব্লাড স্যাম্পল আছে কিনা সেটা ডিটেকশনের জন্য অকাল ব্লাড টেস্ট করা হয়। ভিডিআরএল কিসে করা হয়? সিফিলিস বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, গনোরিয়া, সিফিলিস, এগুলোতে। প্রোটিনিউরিয়া, ইউরিনের মধ্যে যখন প্রোটিন এক্সেস হয়ে যাবে, প্রোটিনিউরিয়া। পাইউরিয়া, যখন আমাদের টেস্ট করতে দেবো ইউরিনের সাথে ডেড হোয়াইট সেল বা ডব্লিউবিসি পাস সেল বেরোবে, তখন হবে পাইউরিয়া টেস্ট। আর ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। ব্লিডিং টাইম হচ্ছে নর্মাল 2 থেকে 5 মিনিট, ক্লটিং টাইম হচ্ছে নর্মাল 6 থেকে 12 মিনিট। এবং কোয়াগুলেশন কি? কোয়াগুলেশনের 13টা ফ্যাক্টর, কোয়াগুলেশনের ডেফিসিট কখন কখন হয়, আর কোয়াগুলেশনের স্টেজ। এই টোটাল টপিক গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। প্যাথোলজির আমাদের অনেকগুলো পার্ট কভার হলো। অ্যানিমিয়া হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে, ইএসআর হয়ে গেছে, ইডিমা হয়ে গেল, কোয়াগুলেশন হয়ে গেল। আমাদের কিছু ইম্পর্টেন্ট টেস্ট সেটা নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকের টপিক এই পর্যন্তই থাকবে। আবার নেক্সট ক্লাসে আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমি দিয়ে দেবো কিছু বই থেকে আপনাদের, বাকিটা তো ব্লাডের নোটে অনেকটাই আছে। এবার বলুন কোনো জায়গায় যদি কারোর কোনো বুঝতে অসুবিধা থাকে আলোচনা করে দেবো, বলুন। ম্যাডাম আমার হ্যাঁ বলুন বলুন সুরজিৎ বাবু। ম্যাম একটা কথা বলবো। বলুন, অবশ্যই। বুঝতে অসুবিধা নয়। আমি লাস্ট 4টে ক্লাস করেছিলাম আগে এতে, তাতে কোনো কিছুই হয়নি। এখানে রেসপিরেটরি সিস্টেম আপনি বুঝিয়ে দিয়েছেন, সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বুঝিয়ে দিয়েছেন, প্যাথোলজি অনেকটাই বুঝিয়ে দিয়েছেন, ব্লাড বুঝিয়ে দিয়েছেন। আমার এগুলো কিছুই হয়। সুরজিৎ বাবু লেফট হয়ে গেলেন তো, জয়েন হয়েছেন, আবার জয়েন হয়েছেন। হ্যাঁ বলুন সুরজিৎ বাবু। ম্যাম আমার আমি যে বলুন। আমি যে আগে 4টে ক্লাস করেছি, 4টে ক্লাসের মধ্যে হুম এইগুলো কিছুই হয়নি, আমি পাইনি। রেসপিরেটরি সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, প্যাথোলজি হুম। তো এতগুলো করিয়ে দিয়েছেন, ব্লাড করিয়ে দিয়েছেন। আমার কাছে এগুলো কিছুই নেই, কিচ্ছু আমার হয়নি। যদি এগুলো প্লিজ আমাকে কোনো নোটস কি কি আপনার। আপনাকে এগুলো সৌমি ম্যাম এই নোটগুলো আপনাকে সমস্ত কিছু দিয়ে দেবে। ম্যামের কাছে আছে সমস্ত নোট, আমি ম্যামকে দিই, ম্যাম আপনাদের গ্রুপে দিয়ে দেয়, ম্যাম আপনাদেরকে দিয়ে দেবে আপনাকে, আপনি ফোন করে নেবেন ম্যামকে।
একটা। আর একটা হচ্ছে এখানে অনেকেই নতুন ভর্তি হয়েছেন, তো তারা এখন অ্যানাটমি ফিজিওলজি আগে ক্লাস করেননি, তারা ডাইরেক্ট প্যাথোলজি থেকে শুরু করেছেন। তো আপনিও প্যাথোলজি দিয়েই শুরু করছেন, তো তারা যখন অ্যানাটমি ফিজিওলজি ক্লাস করবে তাদের সাথে আপনাকে অ্যানাটমি ফিজিওলজি করিয়ে দেওয়া হবে। এটা নিয়ে চিন্তার কিচ্ছু ব্যাপার নেই, করানো আর হবে আপনাকে আলাদা করে। আপনার প্যাথোলজি, আমি শুধু আজকে ইডিমাটা বুঝলাম, ইডিমাটা। আর এটা কি হুম। এই রেকর্ডিংটা পাবো কি আমি পরে? আমি আজকে যেটা রেকর্ডিং করাবো, এর ব্যাপারটা ম্যাম দেখেন, একটু ম্যামের সাথে কথা বলে নিন, কোনো অসুবিধা পাবেন নেই। পাবেন আপনাকে রেকর্ড পাবেন, অবশ্যই পাবেন। মানে আমি অনেকটা পিছিয়ে পড়েছি। এবার যদি আপনাদের, নাহলে আমি পরীক্ষাতেই পাস করতে পারবো না। বলো। সুরজিৎ বাবু, হ্যাঁ, আমি শঙ্কর স্যার বলছি। হ্যাঁ বলুন। আপনি বাকিদের ক্লাস করতে দিন, আপনার টাইম 9টার পর আমাকে ফোন করবেন, যা অসুবিধা আপনি আমাকে জিজ্ঞেস করবেন। এখানে সমস্ত ক্লাসের রেকর্ডিং পাওয়া যায়, প্লাস আপনি যে ক্লাসটা করছেন রেকর্ডিং ছাড়াও নোটটাও আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে, গ্রুপে দিয়ে দেবে ম্যাডাম। ঠিক আছে। ঠিক আছে, বাকিদের ক্লাস করতে দিন, অসুবিধা হচ্ছে। আর আপনার যা প্রশ্ন থাকবে ম্যামকে পড়াতে দিন, আপনি রাত্রি 9টার পর আমাকে কল করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে যে টপিক গুলো আমি পড়ালাম এই টপিক গুলোর ওপর মানে আমাদের ইডিমা, আমাদের কোয়াগুলেশন, আমাদের টেস্ট গুলো, ভিডিআরএল টেস্ট, আমাদের অকাল টেস্ট, আমাদের প্রোটিন ইউরিয়া, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এগুলো রিলেটেড কারোর কোনো জিজ্ঞাসা থাকলে আজকের টপিক গুলোর উপর আপনারা একে একে প্রশ্ন করুন। আমাদের প্যাথোলজিতে আরো ইম্পর্টেন্ট কিছু টপিক বাকি আছে, যেমন আমি নেক্সট ক্লাসে পড়াবো এগুলো। আমাদের রুটিন এক্সামিনেশন, আরই, ইউরিন, তারপর আমাদের ডিসেন্ট্রি টাইপ, অ্যামেবিক ডিসেন্ট্রি, আমাদের ডিহাইড্রেশন, অ্যাবনর্মালিটি অফ স্টুলের কোন কোন কন্ডিশন গুলোয় আমরা কি টেস্ট করতে দেবো, এই টপিক গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমাদের আরো কিছু বাকি আছে প্যাথোলজির, আমি দেখে নিচ্ছি। প্যাথোলজিটা কভার হয়ে গেলে নেক্সট আমরা যাব আমাদের পিএসএম যেটা আছে, আমাদের প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, আর আছে আমাদের এফএসএম মানে ফরেনসিক আর সোসিওলজি। এই চারটে টপিক আপনাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। আমাদের প্যাথোলজিতে আর একটা ডিজিজ আছে আপনাদের সিলেবাসে, ম্যালেরিয়া। ম্যালেরিয়াটাও পড়াবো। প্যাথোলজিতে যে সিলেবাসটা আপনাদের সিলেকশন করা হয়েছে খুবই ভালো সিলেবাস, আমি দেখছিলাম সিলেবাসটা, খুব ভালো সিলেবাস সিলেকশন করা আছে। বলুন, আর কি কারোর কোনো জিজ্ঞাসা আছে? যাদের নেই তারা লেফট হয়ে যান, যদি কারো থাকে বলতে পারেন। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল।
হ্যাঁ বলুন। ম্যাম বলছিলাম বিটি যে টেস্টটা হয় সেটা কি শুধু কানের লতি থেকে নেওয়া হয় ব্লাডটা? আচ্ছা, ব্লিডিং টাইমটা স্পেশালি কানের লতি থেকে নেওয়া হয় বিচিটা। কিন্তু এবং ম্যাম এমন নয় যে ফিঙ্গার প্রিক করে নেওয়া হয় না, তা নয়, কিন্তু একটা মেডিকেল রুলস যেটাকে বলে আর কি, যে প্রপার জায়গাটা স্পেসিফিকেশন হচ্ছে আমাদের কানের লতি। হ্যাঁ বলুন কি বলছেন। না না আমি বুঝতে পেরেছি এবার। ম্যাম, বিটিসিটিটা একবার জিজ্ঞাসা করছি, বিটিসিটির বদলে হুম। প্রথম দিন টাইমটা দিয়ে কি টেস্ট করা যেতে পারে? আচ্ছা, প্রথম দিন টাইমটা তো আমরা সহজে পেশেন্টকে টেস্ট করতে দিই না। আমরা যেটা প্রেসক্রিপশনে লিখি সেটা হচ্ছে বিপিসিটি, মানে ব্লিডিং টাইম ক্লটিং টাইম। প্রথম দিনটা স্পেসিফিক্যালি মানে এক ক্লটিং ফ্যাক্টরের ওপর কিন্তু পুরো ক্লটিং টাইমটা নির্ভর করে না। সেই জন্য ওভারঅল যেটা টেস্ট করতে দিয়ে দেখা হয় সেটা হচ্ছে ক্লটিং টাইম। মানে শুধু যে আমার প্রথম দিন কম থাকলেই আমার ক্লটিং হবে না তা নয়, সেখানে আমার হিমোফিলিক ফ্যাক্টর থাকতে পারে, আমাদের ফাইব্রিনোজেন থাকতে পারে, লাকি রোল্যান্ড ফ্যাক্টর থাকতে পারে। তো স্পেসিফিক্যালি আমি প্রত্যেকটা ফ্যাক্টর ওরকম ধরে ধরে তো দিতে পারবো না। আমি সিটি দেবো, ক্লটিং টাইম দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন তো পাচ্ছি না। আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? না ম্যাম, বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আবার নেক্সট ক্লাসে আমরা প্যাথোলজির আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি। ওকে।